করে দেওয়ার জন্য, আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য। আমি নিজেও খুব একটা ভালো অনুভূতি ফিল করতেছি যে আমি যে কাজটা করি, যারা এর সহযোদ্ধা, যারা ডিরেক্টলি এই কাজটা করে মাঠে ময়দানে, এবং তাদের সামনে আমি আমার গবেষণা এবং এই গুণগত মান এসব নিয়ে কথা বলতে পারবো আর কি। এটা আমিও খুব একটা বেটার ফিল করতেছি। আসলে আমরা যারা সায়েন্টিস্ট আছি, যারা গবেষণা করি, আসলে আমাদের গবেষণার ফলটা যদি আমরা সঠিক জায়গায় উপস্থাপন করতে পারি, এটা আমাদের একটা ভালো লাগার কাজ। আমরা যারা কাজ করি, গভর্নমেন্টের যে একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা হচ্ছে যে ইন্ডাস্ট্রি ইউনিভার্সিটি কোলাবোরেশন নামে একটা টার্ম। আপনাদের একটা ইন্ডাস্ট্রি আমরা মনে করতেছি যে আপনাদের ইন্ডাস্ট্রি কি সমস্যা, যে হানি ইন্ডাস্ট্রি, বিকিপিং, হানি কোয়ালিটি, এই সমস্যাগুলো যদি আমরা কোনো সলভ করতে পারি, সেটাই আমাদের হচ্ছে চাওয়া পাওয়া। আর যদি আমরা সঠিকভাবে করতে পারি, তাহলেই আমাদের দেশকে আমরা সবাই মিলে এগিয়ে নিতে পারি। সেই উদ্দেশ্যেই আমাদের কাজ করা। তাহলে কি তখন আমরা ওটা শুরু করলাম। তো ওই শুরু করে আস্তে আস্তে আমার কাছে প্রায় 400 মতো স্যাম্পল আছে মধু, আপনাদের বিভিন্ন মানুষের কাছ থেকে নেওয়া। সেগুলো আমরা বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করছি আর কি, সেগুলো আমি দেখাবো। তাহলে আমরা তো জানি যে আসলে মধু কিন্তু প্রায় এটা আজ থেকে 8000 বছর পূর্বে এর কিন্তু একটা বর্ণাঢ্য ইতিহাস আছে। এই যে আমরা যে ছবিটা দেখতেছি না, এটা হচ্ছে যে স্পেনের একটা গুহায় আর কি, পাহাড়ের গুহায় এই ছবিটা। সেই সময়কার কোন এক চিত্রশিল্পী হয়তো পাথরে খোদাই করে এই ছবিটা আঁকা ছিল। এটা পরে এটা ডেটিং করে দেখা গেছে যে এর বয়স 8000 ইয়ার্স, বেশি, 8000 বছরেরও বেশি। তাহলে এই ছবিটাতে আমরা কি দেখতে পাচ্ছি, যে এখন যেভাবে মধু সংগ্রহ করে একটা গাছ থেকে, বিশেষ করে সুন্দরবনে এইভাবে মধুটা সংগ্রহ করা হয়। আমি গত বছর গেছিলাম আর কি, গাছে উঠে একজন মানুষ মধু সংগ্রহ করতেছে। তাহলে কি এটা 200-100 বছরের ইতিহাস? এটা অনেক বড় একটা ইতিহাস, সেই প্রাচীন কাল থেকে আসতেছে। যত আপনার আয়ুর্বেদিক, গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা আমরা শুনি, সব সভ্যতায় মধু যে একটা খুব ভালো জিনিস, এটার অনেক গুণ আছে, এটা সবাই স্বীকার করে গেছে। এবং এই আধুনিক যুগে এসে সায়েন্টিস্টরা যখন এই যে কোরআনে আমাদের এখানে একটা আয়াত আছে, আমরা জানি বিভিন্ন, যখন এটা নিয়ে রিসার্চ করতেছে, দেখতেছে আসলেই এর মধ্যে হচ্ছে একটা অন্যরকম একটা গুণাগুণ আছে, যেটার জন্য আমাদের বিভিন্ন উপকার আমরা পাচ্ছি। এবং এটা ধারাবাহিকতা দিন দিন আরো বেশি প্রমাণ হচ্ছে আগের চেয়ে। সেই জিনিসটা এখন আমরা যদি প্রোডাকশনের দিকে আসি, হানি প্রোডাকশন কান্ট্রি যে চায়না সবচেয়ে বেশি, ওয়ার্ল্ডে যত হয় তার মধ্যে হচ্ছে যে 26% প্রোডাকশন করে চায়না। তারপরে করছে যে ইউরোপিয়ান ইউনিয়ন 16%, তুর্কি 6%, ইরান হচ্ছে 4%, ইন্ডিয়া 4%। আপনারা কি বলতে পারবেন আমাদের ইন্ডিয়া আমাদের বাংলাদেশের চেয়ে কত গুণ বড়? কেউ কি বলতে পারবেন? একটা প্রদেশ আমাদের বাংলাদেশের সমান 29 গুণ। আর কেউ? কাছাকাছি, এটা একটু তো মাপজোক, প্রায় 25, 24, 25, 27, যাই হোক এরকম একটা কাছাকাছি আছে, এরকম হয়তো 29, 27, 25, যাই হোক। আমাদের থেকে তারা হলো, ধরলাম মাঝামাঝি 25-এ ধরলাম, 25 গুণ, 27 গুণ বড় আর কি আমাদের থেকে তারা। তাহলে তারা কত প্রোডাকশন করতেছে ইয়ারলি? তারা প্রোডাকশন করতেছে 2021 সাল 22 সালে একটা ডাটা, এটা কিন্তু ফুড এগ্রিকালচার অর্গানাইজেশন ফাও যেটা বলি, সেখানকার একটা অথেন্টিক ডাটা। এটা হলো আমরা কত সালে রিসেন্ট ডাটা, 22 সাল 23 সালের ডাটা, খুব রিসেন্ট একটা ডাটা। তারা হচ্ছে 74,000 মেট্রিক টন, এই 74 এখানে আছে হাজার, 74,000 মেট্রিক টন মধু তারা উৎপাদন করে। আমাদের চেয়ে কত বড়? প্রায় 25 গুণ। ঠিক আছে। তারপরে অনেক কান্ট্রি করে, এই কম্পারিজনটা নিয়ে আসলাম শুধু একটু বোঝার জন্য। চায়না আমাদের চেয়ে কত গুণ বড়? কত হতে পারে? প্রায় 65 গুণ, প্রায় 65 গুণ বড়। তাহলে আমাদের কিন্তু আসলে অনেক তথ্যই আমাদের কাছে আসে যে আমাদের মধু 1 লক্ষ টন করা সম্ভব, এই সম্ভব, ওই সম্ভব। হ্যাঁ, আমি বিশ্বাস করি যে আমাদের যা প্রোডাকশন হচ্ছে এসে 2 গুণ 3 গুণ করা সম্ভব। কি আপনারা তো অনেকদিন আছেন, অনেক
হ্যাঁ, যা হয় এর চেয়ে 2-3 গুণ বাড়ানোটা ইজিলি সম্ভব। তাহলে আমাদের এখন এটা নিয়েও কন্ট্রাডিকশন আছে, কেউ বলে 10,000 টন মেট্রিক টন হচ্ছে, কেউ বলছে 20,000 মেট্রিক টন হচ্ছে। এখন আসলে অ্যাকচুয়াল সিনারিটা কি, আমরা কিন্তু প্রপার রিসার্চ না কারণে, প্রপার ডাটাবেসের কারণে এটা কিন্তু আমরা কেউ কিন্তু বলতে পারবো না যে আসলে আমাদের দেশে প্রতি বছর কত হাজার মেট্রিক টন মধু উৎপাদন হয়। এজন্য আপনাদের সহযোগিতা, একটা প্রতিষ্ঠানগত একটা রিসার্চ, এই জিনিসগুলো আমাদের দরকার। না হলে কিন্তু আমরা কখনো এরকম স্ট্রংলি বলতে পারবো না, আমাদের নামও কখনো কি এই জায়গাগুলোতে আসবে না। আর না আসলে মানুষ যে মধু আমরা উৎপাদন করি কেমনে জানবে? বিদেশিরা কিভাবে চাবে যে মধু, কিভাবে জানবে যে বাংলাদেশে একটা ভালো মধু পাওয়া যায়, বেশি উৎপাদন করে, ওখান থেকে আমার নিতে হবে? তারা এই জায়গা থেকে ডাটা নিয়ে চলে যাবে, তাদের কাছে চলে যাবে যে মধু কেনার জন্য। এই জন্য আমাদের এই গবেষণা রিসার্চ গুলো কিন্তু দরকার আছে এবং সবার সহযোগিতা দরকার আছে। কারণ আপনারা জানেন যে আপনারা কি কত টন বছর উৎপাদন করতেছেন বা আপনার এলাকায় কত হচ্ছে। এই যে আমাদের সভাপতি, সেক্রেটারি রংপুর, দিনাজপুরের, উত্তরবঙ্গের আছে, তারা মোটামুটি বলতে পারবে যে কত টন হচ্ছে। হয়তো 10% ইরোর হতেই পারে, বিভিন্নভাবে আমাদের নিতে হবে। এখন কথাটা হচ্ছে যে এইখানে আমি একটা জিনিস দেখানোর চেষ্টা করতেছি, বলতেছি যে কেন মানে মধু কেন সর্বরোগের মহা ঔষধ, কেন এর মধ্যে যে আমাদের যে এই যে এখানে অ্যান্টিব্যাকটেরিয়াল, আমরা বুঝতেছি অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ক্যান্সার, অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টি ডায়াবেটিক, সব ধরনের প্রপার্টিজ কিন্তু আল্লাহ এর মধ্যে দিয়ে দিয়েছে। এই জন্যই যত ধরনের রোগ আছে এই সব রোগেরই মোটামুটি এগুলো একটা করে হেড। ব্যাকটেরিয়ার কারণে অনেকগুলো রোগ হয়, ভাইরাসের কারণে অনেক রোগ হয়, তাই সব প্রপার্টিজ গুলো মোটামুটি এখানে আছে। এগুলো প্রুফ, এগুলো কিন্তু মন গড়া কোনো কথা না। এখানে এই যে বিজ্ঞানীরা প্রমাণ করছে, এগুলো হলো সায়েন্টিফিক আর্টিকেলে এগুলো লেখা আছে এবং বিজ্ঞানী এগুলো হলো গবেষণা করে তারা বিভিন্ন সময় বলছে, সেখান থেকে একটা সামারি করা হয়েছে এখানে। তাহলে এখানে এখন কথা হচ্ছে যে মধু, যে এখানে কিছু কম্পাউন্ড থাকে, যেখানে আমার হচ্ছে স্পেশালিটিটা, যেখানে আমার মধুর কম্পাউন্ড অ্যানালাইসিস করা। আমি যে বিদেশে পিএইচডি করতে গেছিলাম সাউথ কোরিয়া, আপনারা তো পান যে খান, যে পান পাতার উপরে পিএইচডি করছি। পান পাতার ভিতরে কত ধরনের কম্পাউন্ড, কত ধরনের এলিমেন্ট, মিনারেল, কি কি প্রপার্টিস সব মানুষ দেখে। বাংলাদেশে 5 ধরনের পান পাতা। এটা করার পরে কিন্তু বাংলাদেশের পান পাতাটা জিআই ইন্ডেক্স আছে। 3টা যখন আর্টিকেল আমরা পাবলিশ করছি ইন্টারন্যাশনাল জার্নালে, পরে কিন্তু এটা কোনো না কোনো ভাবে ম্যাচিং হয়ে এটা একটা ভালো একটা পর্যায়ে চলে গেছে। জিআই ইন্ডেক্স এখন গ্লোবাল একটা ইন্ডেক্স আছে। আমরা মধুরও চাই যে এই গ্লোবাল ইন্ডেক্সটা ধরার জন্য। তবে কিভাবে ধরতে আমরা তো জানি না। আমার হলো এটা বিদেশি একটা কিন্তু পেপার, এখানে যে মনুকা হানি আপনাদের নাম শুনছেন, টলাং হানি, তারপরে সিডার হানি নাম শুনছেন না? দেখেন এখানে এই আমি বিভিন্ন কালার দিছি। দেখেন মনুকা হানিতে যে কালারটা দিছি, সিডার হানিতে সেই কালারটা নাই, মানে সেই কম্পাউন্ডটা কিন্তু ডিফারেন্ট। আর আমি যে এর আগে বললাম যে সব ধরনের প্রপার্টিজ আছে, এই কম্পাউন্ডের কারণে এই যে এই ডিফারেন্স প্রপার্টি। আমরা যদি এখন এই যে সজনার এখন মধু হচ্ছে দেখলাম বিভিন্ন, কিছুদিন আগে আমাকে জায়গা থেকে জাপানে, ওখানে এক কনসালটেন্ট কক্সবাজারে একটা বন থেকে একটা মধু পাইছে। ওরা এখন জানতে চায় যে এই মধুটা কিসে, ওরা খুঁজে পাচ্ছে না। তাক যেভাবে কিভাবে জানতে পারছে যে আমরা কাজ করি, আমাদের কাছে পাঠাচ্ছে। পরে ওটা দেখলাম যে এই মধুটা হচ্ছে যে কড়াই গাছ আছে না, কড়াই গাছের যে ফুল হয়, কড়াই গাছের মধু। পোলেন টেস্ট বাই টেস্ট করে আমরা জানলাম। তাহলে কি ওই কড়াই গাছের মধুর গুণগণ মান আর লিচু ফুলের গুণগণ মান কি এক হবে? না, এটা কোনোদিন হওয়ার কথা এক না। ওখানে হচ্ছে যে এই কম্পাউন্ড গুলো আলাদা থাকবে। সুগার তো সুগার, এই সুগার খাওয়া, চিনি খাওয়া, সব খাওয়ায়, এটাই হলো নরমাল। এটা নিয়ে কোনো আমাদের কোনো মাথা ব্যথা নেই। এই যে আমার গ্লুকোজ, ফ্রুক্টোজ, এই যে পানি, ময়েশ্চার 5 বাড়লে কি, কম বাড়লে কি বা কম হলে কি, এটা দিয়ে আমার শরীরে কোনো যায় আসে না। ওই পানি আর এই আমার টিউবওয়েলের পানি খাচ্ছি, সব পানি অলমোস্ট প্রপার্টি সেম। সুগার যেখান থেকেই পাই, আমি ভাত থেকে পাই, ফল থেকে পাই, এই গ্লুকোজ, ফ্রুক্টোজ যেখানে পাই সেটা সেম। মধুতে আমার কত পার্সেন্ট যেন আছে, মোর দ্যান 95% আমাদের হলো সুগার। এই গ্লুকোজ, ফ্রুক্টোজ এটা মেইন, তারপরে আছে আমাদের আদার সুগার। তাহলে এই সুগার তো সুগারই, এই সুগার নিয়ে আমাদের মাথা ব্যথা না। মাথা ব্যথা হচ্ছে এই কম্পাউন্ড, যেটা নিয়ে আমার মাথা ব্যথা, সেটাই আমরা এখন পর্যন্ত এক্সপ্লোর করতে পারি নাই। যে আমার আসলেই লিচু ফুলের মধ্যে কোন কম্পাউন্ডে আছে,
এবং এই কম্পাউন্ডের আসলে এটা খেলে আমার অ্যান্টি ডায়াবেটিকে উপকার করবে, না ক্যান্সারে উপকার করবে, নাকি ব্যাকটেরিয়া করবে, নাকি আমার গা ব্যথা ভালো হবে, না কি হবে, এটা আমাকে ওই কম্পাউন্ডটাকে জানতে হবে। এখানে আমাদের ফোকাস নেই, কিছু স্ক্যাটার কার্ড হয়েছে, সেটা দিয়ে আমরা একটা হোল কনক্লুশন আমরা করতে পারি না। স্বর্ণ ছাড়া কাজ এটা দিয়ে আমরা করতে পারি না। তাহলে আমরা দেখবেন যে এই যে বিভিন্ন দেখেন আলাদা আলাদা, কিন্তু আলাদা আলাদা এখানে হচ্ছে আলাদা আলাদা। তাহলে ওইখানে ওর নাম অনুসারে একটু বোঝার সুবিধার থেকে যে আমরা দেখতেছি যে এই যে দেখেন বিভিন্ন ক্যাফিক অ্যাসিডের স্ট্রাকচার আর সিনার্জিক অ্যাসিডের স্ট্রাকচার, টিউমেরিক অ্যাসিড সব স্ট্রাকচার আলাদা। সো স্ট্রাকচার আলাদা হলে কি ওর কাজও আলাদা হবে। গ্লুকোজ আর ফ্রুক্টোজ খালি একটা কার্বনের হলো কি স্ট্রাকচারের সবই সেম, খালি স্ট্রাকচার কত একটা 5 মেম্বার একটা 6 মেম্বার। এই গ্লুকোজ ফ্রুক্টোজে কিন্তু দেখবেন সাতটা অন্যরকম। তাহলে এখানে পুরো স্ট্রাকচারটাই চেঞ্জ। তার মানে কি এর আলাদা আলাদা কি থাকবে, গুণ থাকবে। এটাই হলো আমাদের মেইন ফোকাস, যে আসলে কোন ফুলের মধ্যে কি ধরনের স্পেশাল কোনো কিছু আছে কিনা। পরশুদিন দুদিন আগে এক ঢাকার এক ভদ্র মহিলা আর কি বিজনেস করে আপনাদের মতোই, সে হলো এমজিও মনোগ্রাহনীতে এমজিও একটা কম্পাউন্ড থাকে ইথাইল গ্লাইকসল, এই কম্পাউন্ডের পরিমাণ জানতে চায়। সে মনে হয় কালকে আসবে এখানে কনসার্ন করার জন্য যে আসলে কিভাবে এটা আমাদের সুন্দরবনের ফুলেতে আছে কিনা বা ইত্যাদি। এখন কিন্তু এই আগ্রহটা সৃষ্টি হচ্ছে, আর এটা কিন্তু আপনাদের মাঝ থেকে আগ্রহটা সৃষ্টি হলে আমরা কি পাবো, ইন্সপিরেশন পাবো। এখানে একটা বড় সমস্যা কি করা যায় না কেন, এই যে স্পেসিফিক যে কম্পাউন্ড গুলো আছে এটার একটা স্ট্যান্ডার্ড 5 মিলিগ্রামের দাম মিনিমাম 50,000 থেকে 1 লাখ টাকা দাম, 50,000 থেকে 1 লাখ। তাহলে এরকম কম্পাউন্ড মিনিমাম 100 কম্পাউন্ড থাকার সম্ভাবনা আছে। তাহলে আমাকে মিনিমাম আগে 100 এরকম প্রবাবল কম্পাউন্ডের স্ট্যান্ডার্ড কিনতে হবে। তাহলে মিনিমাম আমার 50 লাখ থেকে 1 কোটি টাকা আমার এটা কিনতেই যাবে। এটা যে অ্যানালাইসিস করার মেশিন, সেই মেশিন আমাদের আছে। শুধু এই যে এই ফান্ডিংটার কারণেই আমরা কিন্তু ওই প্রপার অ্যানালাইসিস কেউ ওই তিনটা কম্পাউন্ড দিয়ে অ্যানালাইসিস করতেছে, আমার তিনটা দিয়ে তো হবে না। এখানে আমরা জানি যে 100 ধরনের কম্পাউন্ড থাকতে পারে, তাহলে আমাকে ওই বেস থেকে কাজটা করতে হবে। এখানে আমাদের এই গ্যাপের কারণে এই জিনিসটা আমাদের বড় একটা ফান্ডিং এর হবে, এই কাজটা আমাদের সুন্দরভাবে মানে আগানো যাচ্ছে না। আমরা পাচ্ছি 2 লাখ 3 লাখ 4 লাখ, সেটা দিয়ে কিছু হচ্ছে না। এখন আমাদের কথা দেখেন, আপনারা একটু বুঝতে পারবেন। দেখেন পটেনশিয়াল হেলথ বেনিফিট, মানে সবচেয়ে উপকারী হেলথ বেনিফিটটা কি। এখানে দেখেন যে অ্যাপিজিনিন, যে কম্পাউন্ডগুলো আমি দেখালাম, যে অ্যাপিজিনিন থাকলে কি হবে, এটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি, অ্যান্টি মুটাজেনিক এবং হলো কার্ডিওভাস্কুলার ডিজিজে এটা কাজ করবে। আবার দেখেন ক্যাফিক অ্যাসিড যদি থাকে, ওই ক্যাফিক অ্যাসিডে কিন্তু ওই কার্ডিওভাস্কুলার ডিজিজ কাজ করবে, কিন্তু অ্যান্টি ডায়াবেটিকেরও অ্যান্টি ক্যান্সারেরও কি করবে, কাজ করবে। আবার দেখেন প্যারাকিউমেরিক অ্যাসিডের এটি অ্যান্টি ক্যান্সার আছে, ইমপ্রুভ দা হলো কনজেস্টিভ ডিফিসিয়েন্ট এন্ড হলো কি ব্রেন ড্যামেজ ইফেক্ট। এখানে এই প্যারাকিউমেরিক অ্যাসিড থাকলে কাজ করবে। এটা কিন্তু এই যে এই বিজ্ঞানীরা তারা গবেষণা করে বার করছে, তারা কিন্তু মধু নিয়ে গবেষণা করছে, তারা এই কম্পাউন্ড নিয়ে গবেষণা করছে যে এই কম্পাউন্ডটা থাকলে কি ধরনের উপকারটা হবে। এত পর্যন্ত আমি বুঝাতে পারছি আপনাদের? তাহলে সব মধু এক না, সব মধুকে এক হিসেবে আমরা না জানি, সবাই ওই এক হিসেবে চালাচ্ছি আর কি। এখানেই আমাদের হলো একটা মেইন, আমার কাছে মনে হয় যে আমাদের একটা গ্যাপ আছে। তাহলে আমাদের এখন কথাটা হচ্ছে যে হয় হানি কোয়ালিটি কন্ট্রোল ইজ নিডেড ইন বাংলাদেশ। কেন আমাদের এটা দরকার? দরকারটা এই জন্য যে বেটার হানি কোয়ালিটি আমাদের দরকার হলে যদি পাই, তাহলে আমরা কি করব, যে হার্মফুল হানি যেটা আছে অ্যাডাল্টেড হানি, সেটা আমরা মার্কেট থেকে বিদায় করে দিতে পারি। কারণ মানুষ জানলে ওটা আর খাবে না, যদি প্রপার কোয়ালিটি প্রপার যদি এটা মনিটরিং হয়। তাহলে আমরা কি সেকেন্ডটা হচ্ছে যে কি, এটা হলো কনজিউমার হেলথটা সেফগার্ড হবে, যে মানুষ যে বিশ্বাসে একটা জিনিস 5,000 টাকা কেজি কিনে খাবে, তার তো একটা উপকার লাগবে না। উপকার না হলে তো সে সেকেন্ড টাইম খাবে না, খাবে। তাহলে তার উপকার হলে সে কিন্তু আপনাকে আর বলতে হবে না, সে আপনাকে খুঁজে দিবে। কিন্তু উপকারটা ঠিক মতো পাওয়া না পাওয়ার কারণে এটা আমাদেরকেই যা বলতে হচ্ছে, ভাই খান, ও আমার বলার দরকার নেই, তো ও আমাকে খুঁজবে। এরকম অনেক জিনিস আছে আমাদের, যেটা আমাদেরকে খুঁজেই জিনিস ওরা নিয়ে নেয়। আবার কি টু ইনশিওর দ্য হানি প্রোডাকশন কি হবে, গভর্নমেন্ট পলিসি, এটা করার জন্য গভর্নমেন্ট পলিসি লাগবে। ইথিক্যাল রিকোয়ারমেন্ট অফ ইম্পোর্টিং কান্ট্রিজ আর কি, এবং হলো ফুড সেফটি।
মানে যে আমাদের যে এই যে কান্ট্রির যে ইথিক্যাল ব্যাপার স্যাপারগুলো আমাদের সবাই থাকতে হবে। আমার বিজনেসম্যানও থাকতে হবে, আমার গভর্নমেন্টের অফিসারও থাকতে হবে। সে এসে আমার সাথে এই কিছু টাকা পয়সার বিনিময়ে আমাকে নেগোসিয়েশন যদি না করে, এবং এটা গভর্নমেন্টকেই নজর দিতে হবে, কেন এখানে হিউজ একটা ইনভেস্টমেন্টের বিষয় আছে। ফুল জিনিসটাকে আমার তুলে আনতে, এটা নর্মাল জিনিস আমরা আপনার চাইলে এটা হবে না। আমার কাছে মনে হয় মিনিমাম 10 কোটি টাকার দরকার আছে এখানে একটা বড় প্রজেক্ট, যা হলে এটা সম্পূর্ণ সিনারিওটা আমরা চেঞ্জ করে একটা ভালো কোয়ালিটির হানি মার্কেটে দিতে পারবো। যেরকম কারণ যে আমার প্রথমে আপনার মন খারাপ করবেন না, কিন্তু আমি কিছু কথা বলবো আপনাদের ব্রেনে ধরা দেবো। যেরকম আমরা মধুটা কি করি, প্রথমেই আমরা নিয়ে একটা জারে রাখি, সে জারটাই হচ্ছে আমরা কম দামে কিনি। 50 লিটারের জার, ওই বিদেশ থেকে আগে কিছু পাঠাইছিল, সেটাকে আমরা ধুয়ে নিই। প্রথমেই আমাদের ধরাটা এটা ফুড গ্রেড প্লাস্টিক না, সেখানে মধু একটা অ্যাসিডিক জিনিস। অ্যাসিডিক জিনিস সাথে যদি ওই নন ফুড গ্রেড প্লাস্টিক হয়, এটা একটা কন্টামিনেশন এখানে হওয়ার চান্স আছে। সায়েন্টিস্টরা বলে গেছে, ওটা আমরা কিভাবে অঙ্ক করবো? মনের জোরে করলে হবে? আবার অনেকে আমরা কি করি দেখেন, যে নিজেরা এক্সট্রাকশন মেশিন তৈরি করতেছে একটু কম দামে, স্বাভাবিক, আমাদের তো ইনভেস্টমেন্ট কম, আমরা গ্যালভানাইজ স্টিল বা একটা সিলভারের কিছু ইত্যাদি ইত্যাদি করতেছি। এটা কখনোই করা যাবে না, এটা স্টিলনেস স্টিল হতে হবে। এগুলাতে হলেও যে অ্যাসিডিক প্রপার্টিসটা, যে হানির অ্যাসিডিক, ওইটা কিন্তু একটা কন্টামিনেশন হওয়ার বা একটা কিছু হওয়ার চান্স থাকে। এখন কতটুকু হবে না হবে সেটা নিয়ে আমাদের একটা পুরো গবেষণা করতে হবে। করার পরেই বলতে হবে যে এটা কতদূর পর্যন্ত করা যাবে, কতদিন করা যাবে, কতবার করা যাবে। কিন্তু বিজ্ঞান বলতেছে এটা করা